পর্ব 164। প্রাণ ভোমরা। মিস্টার ব্যানার্জির কথা শুনে শশাঙ্ক রায়চৌধুরী ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তা প্রকাশ করতে চাইলেন না, যাতে চোখে মুখে কোনো রকম উচাটন ধরা না পড়ে। তার জন্য তিনি শান্ত হয়ে বসে রইলেন। বেশ কিছুক্ষণ পর তিনি বললেন, আরে আর বলো না, তোমাদের থেকে আর কি লুকোবো, তোমার তো সবটাই জানা। তুমি আমার ঘরের ছেলের মতো। রায়চৌধুরী পরিবারকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে গো বাবা। আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, আমরা ব্যাংকরাপ্ট হতে হতে বেঁচেছি। আমার নাতি অর্ণবের বিয়েটা ভেঙে গেল, অন্য আর এক নাতি অন্য এক পরিবারের সঙ্গে হাত মিলিয়ে আমাদের সর্বনাশ করছে, আমাদের খুন করার চেষ্টা পর্যন্ত করেছে, হামলা মারধর কি না করেছে। নিজের পরিবারের পাশে থাকার জন্য আর কোনো রাস্তা খোলা ছিল না। কথাগুলো বলতে বলতে শশাঙ্ক রায়চৌধুরীর হাবভাব এতটাই গম্ভীর হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল তিনি এখনই কেঁদে ফেলবেন। এত ভালো অভিনয় করেছিলেন যে সবাই এক কথায় বিশ্বাস করে নেবে, তার দুঃখে সমব্যথী হবে। জয় বলল, হ্যাঁ সবই তো জানি, কিন্তু এ বিষয়ে ডিটেলে কোনো আলোচনা হয়নি। আচ্ছা জেঠু, একটা কথা বলো তো, তোমার ওই নাতির নাম কি? সে কি করে? ওকে দেখতে পেলে না শেষ করে দেব। শশাঙ্ক বললেন, আসলে ও আমার বড় ছেলের ছেলে, ওর নাম নীল। ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু অনেক পাওয়ারফুল লোকজনের সঙ্গে ওর বন্ধুত্ব রয়েছে। ওদের বিরুদ্ধে আমরা চাইলেও কোনো স্টেপ নিতে পারি না। তাই জন্য আমি আমার পরিবারকে শক্তিশালী করার চেষ্টা করছি। বাই চান্স নীল যদি আবার হামলা করে, তাহলে ওকে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা যেন আমাদের থাকে। নীল, তাই তো? এ কথা বলে ভ্রু কুচকে ভাবতে লাগলো জয়। তারপর বলল, তুমি কোনো চিন্তা করো না জেঠু, ওর সঙ্গে একবার শুধু দেখা হওয়ার অপেক্ষা। ওর মুন্ডু কেটে তোমার পায়ের সামনে এনে রেখে দেব। আসলে জয়ের বাবার সঙ্গেও শশাঙ্কের সুসম্পর্ক ছিল। উনি এখন আর বেঁচে নেই। শশাঙ্ককে বাবার মতো সম্মান করে জয়, তাই হয়তো নীলকে মারার ব্যাপারে এক পায়ে খাড়া হয়ে গিয়েছিল সে। চা জল খাবারের ব্যবস্থা করেছিলেন শশাঙ্ক। চাকরকে বলতেই সে প্লেট ভর্তি মিষ্টি, সিঙ্গারা, নিমকি এসব দিয়ে গেল। তারপর শশাঙ্ক জয়কে বললেন, এসব এখন বাদ দাও, খেয়ে নাও। তবে আজকে হঠাৎ এই বুড়ো জেঠুর কথা মনে পড়লো যে? জয় বলল, আমরা ঘুরতে বেরিয়েছি, রিল্যাক্সেশনের জন্য ভাবলাম যে ঘুরে আসি। জীবনে এসবেরও তো প্রয়োজন আছে নাকি? কোচবিহার থেকে আসাম যাওয়ারই কথা ছিল, তারপর ভাবলাম এসেছি যখন একবার তোমার সঙ্গে দেখাটা করেই যাই, তাই চলে এলাম। তোমাদের কোনো অসুবিধা হলো না তো? শশাঙ্ক বললেন, আরে কি সব কথা বলছো, তুমি রায়চৌধুরী বাড়িতে এসে এই পরিবারের শোভা আরো বাড়িয়ে দিয়েছো। আমি এক্ষুনি তোমার আর তোমার বন্ধুদের জন্য গেস্ট রুম খোলার ব্যবস্থা করছি। শশাঙ্ক এসব গাল ভরা কথা বললেও তার গোপন ব্যাপারগুলো ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ভেতরে ভেতরে তিনি আতঙ্কিত বোধ করছিলেন। সিংহরায় পরিবারের সঙ্গে বন্ধুত্বের বিষয়টা ব্যানার্জিরা জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। ব্যানার্জিরা রায়চৌধুরীদের বাড়িতে বেশিক্ষণ থাকলে ওদের সমস্ত সিক্রেট ফাঁস হয়ে যেতে পারে। এই চিন্তাতেই ঘামতে লাগলেন শশাঙ্ক। সত্যি কথা হয়তো লুকিয়ে রাখা যায়, কিন্তু এই রকমের দুশ্চিন্তা সামলানো সত্যি কঠিন ব্যাপার। তাই শশাঙ্ক মনে মনে ভাবছিলেন যে ওরা যদি এই বাড়িতে না থেকে অন্য কোথাও চলে যায় তাহলেই মঙ্গল। এই অবস্থায় ভগবানকে ডাকা ছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না শশাঙ্কের কাছে। ওদিকে নীল লাইব্রেরির 12th ফ্লোর পেরিয়ে 13th ফ্লোরে পৌঁছে গিয়েছিল। সেখানে খুঁজতে খুঁজতে একটা লাল রঙের বই দেখতে পেল নীল। সঙ্গে সঙ্গে তাক থেকে বইটা নামিয়ে নিল সে। বইটির নাম প্রাণ ভোমরা। বইয়ের নামটা ভীষণই রোমান্টিক টাইপ। নামটা পড়ে নীলের অদ্ভুত লাগলো, কিন্তু নাম পড়েও বুঝতে পেরেছিল যে এখানে মন বিষয়ক কোনো পিলের কথা লেখা আছে। সঙ্গে সঙ্গে বইটির সূচিপত্র দেখতে লাগলো নীল। বেশ ইন্টারেস্টিং। বইয়ের প্রথম পাতাটা খুলে মনে মনে ভাবতে লাগলো নীল। তারপর বইটা পুরো পড়ার সিদ্ধান্ত নিল সে। প্রথম পাতায় পিলের সঙ্গে হার্টের সম্পর্ক তুলে ধরা হয়েছে। কোনো পিল খাওয়ার পর আমাদের শরীরে সবার প্রথমে কি কি পরিবর্তন হওয়া শুরু করে, হার্টেই বা তার কি প্রভাব পড়ে, সেই প্রভাব ইউজফুল নাকি হার্মফুল, এসব নিয়ে বইতে বিস্তারিত লেখা ছিল। কোনো পিল খাওয়ার পর কিভাবে ইন্টারনাল এনার্জি বাড়ানো যায় সেই ব্যাপারেই ডিটেইলে এক্সপ্লেন করা হয়েছিল। হার্টের সঙ্গে জড়িত আরো অনেক তথ্য দেওয়া হয়েছিল। নীল মনে মনে বলল, আমি জানি না যে ভবিষ্যতে কি ঘটবে, কিন্তু এই বইটা পড়ে আমি অনেক কিছুই জানতে পারবো। নিজের মনকে কন্ট্রোল করতে পারবো, যার ফলে শরীরে পিলগুলোর আরো ভালো প্রভাব পড়বে। এসব ভাবতে ভাবতে নীল এরকম ইন্টারেস্টিং আরো সব বইয়ের খোঁজ করতে লাগলো, কিন্তু সময় বয়ে যাচ্ছিল। আর কোনো ইন্টারেস্টিং বই খুঁজে পেলেও সেটা পড়তে তো সময় লাগবে, তখন তো একটা বইও ভালোভাবে পড়া হবে না।
যাক, যা হাতে পেয়েছি সেটাই পড়বো। ঠোঁট কামড়ে মনে মনে ভাবলো নীল। নীলের বাড়ি পৌঁছাতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। ততক্ষণে আদ্রিতা আর চিত্রা রান্না বান্না সেরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। নীলের ঘুমিয়ে পড়ার প্ল্যান ছিল না। ও সোজা স্টাডি রুমের দিকে হাঁটা লাগালো। আজকে নীল যে জ্ঞান অর্জন করেছিল সেগুলো কাজে লাগিয়ে নিজের স্টাডি রুমে বসে একটা পিল বানাতে লাগলো। গত কয়েকদিন ধরে আদ্রিতা ওই লাইভ ব্রডকাস্টের কাজটার উপরই বেশি নির্ভরশীল ছিল, কিন্তু ক্যাম্পিং ইভেন্ট জয়েন করার পর থেকে লাইভে আসার সময়ই হচ্ছিল না ওর। তাই জন্য ওই কাজটা ছেড়ে দিতে বাধ্য হয় আদ্রিতা। কাজ ছেড়ে দেওয়ার পর ওর সোর্স অফ ইনকামও কমে গিয়েছিল। অপরদিকে জুয়ার নেশায় ডুবে গিয়েছিল চিত্রা। চিত্রার কপালটা একেবারেই ভালো চলছিল না। জুয়ায় ও অনেক টাকা হেরে বসেছিল। লাখ লাখ টাকা হেরে যাওয়ার পরেও ওকে থামানো যাচ্ছিল না। অপরদিকে এই বাড়িটা কেনার পর আদ্রিতার কাছেও আর বেশি টাকা ছিল না। ওর সেভিংস প্রায় শেষ হয়ে গিয়েছিল। আর সেভিংসে যে টাকা ছিল সেটা নীলই রাঘব হয়ে আদ্রিতাকে দিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে মনে এসব কথাই ভাবছিল আদ্রিতা। ঠিক সেই সময় চিত্রা দামি শাড়ি পরে সেজে গুজে উপর থেকে নিচে নেমে এলো। মার কাণ্ড কারখানা দেখে খুব রেগে গেল আদ্রিতা। সে বলল, মা, তুমি কি আবার গ্যাম্বলিং করতে যাচ্ছ নাকি? তুমি বাইরে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি জুয়া খেলতে গেলে আমার আপত্তি আছে। জুয়ার নেশা রাজাকেও ফকির বানিয়ে দেয় মা। শোনো মা, একটা কথা পরিষ্কার করে বলে রাখি, আমাদের আর অত টাকা নেই যে তুমি জুয়া খেলে উড়িয়ে দেবে। ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে নাকি? আদ্রিতার মুখে এসব শুনে চিত্রা মাথা নিচু করে নিল। নিজের মেয়ের টাকা এভাবে ওড়াতে ওরও ভালো লাগতো না, কিন্তু নেশা এরকমই একটা মারাত্মক জিনিস, নিজেকে আটকানো বড্ড মুশকিল হয়ে যায়। বিশেষ কিছুই করতে পারলো না চিত্রা, শুধু মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু আজকের মিটিংটা অনেকদিন আগেই ঠিক করা হয়েছিল। আজকে আমি না গেলে খুব সমস্যায় পড়বো। ওদেরও সব গসিপের মেইন টপিক আমিই হব। চিত্রার কথা শুনে আদ্রিতা কিছু বলতে যাবে, সেই সময় কেউ একজন দরজার বেল বাজালো। এত সকাল সকাল কে এলো আবার? একথা বলে আদ্রিতা দরজা খুলতে চলে গেল, কিন্তু দরজা খুলতেই আদ্রিতার মুখের হাবভাব সম্পূর্ণ বদলে গেল। ওর সামনে দাঁড়িয়ে আছেন কল্যাণী সেন এবং নবীন সেন। আপনারা এখানে কি করছেন? এবার কি চাই আপনাদের? আবার কি নিতে এসেছেন আপনারা? গম্ভীর গলায় প্রশ্ন করলো আদ্রিতা। পুরনো ব্যথাগুলো ভুলে যায়নি সে, তাই আপনি আজ্ঞে করে অপরিচিতার মতো কথা বলছিল সে। কল্যাণী সেন ওনার ছেলে নবীনের সঙ্গে ষড়যন্ত্র করে সেন পরিবারের সমস্ত শেয়ার্স আদ্রিতার থেকে কেড়ে নিয়েছিলেন আর ওকে ত্যায্য কন্যা করে দিয়েছিলেন। তবে থেকে সেন পরিবারের কারো মুখ অবধি দেখেনি আদ্রিতা। ঠিক সেইভাবেই সেন পরিবারের সদস্যরাও আদ্রিতা আর চিত্রাকে অনেক দিন ধরে দেখেনি। যতই হোক, চিত্রা তো সেন পরিবারের বউ, আর আদ্রিতা কল্যাণী সেনের নাতনি। কিন্তু তাও সেন পরিবারের সব থেকে ইম্পর্ট্যান্ট দুজন মেম্বারকে নিজেদের বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে রীতিমতো অবাক হয়ে গেল আদ্রিতা। ওদিকে চিত্রাও ওদের দেখে অবাক হয়ে গেল। হঠাৎ এদের আগমনের কারণ বুঝতে পারলো না তারা। আরে এভাবে কেন কথা বলছিস দিদি ভাই? ঠাম্মাকে ভিতরে আসতে বলবি না? দরজার বাইরে দাঁড়িয়ে থেকে আদ্রিতাকে এ কথাগুলো বললেন কল্যাণী। মুখে হাসি থাকলেও কল্যাণীর চোখে ছিল চিন্তার ছাপ। ওনাকে দেখে মনে হচ্ছিল এই বাড়ি তো খুবই সুন্দর করছেন। আদ্রিতা যত তাড়াতাড়ি রেগে যায়, আবার কেউ একটু ভালো করে কথা বললেই ওর রাগ পড়ে যায়। খুবই নরম মনের মেয়ে আদ্রিতা। কল্যাণীর কথা শুনে এবং ওনার মুখে চিন্তার ছাপ লক্ষ্য করে আদ্রিতার মন নরম হয়ে গেল। সে মনে মনে ভাবল, যাই হয়ে যাক, ওরা আমার নিজের লোক, ওদের উপর কি আর রাগ করে থাকা যায়? কল্যাণী সেন আদ্রিতার সঙ্গে যতই খারাপ করুক না কেন, আদ্রিতা গুরুজনের সঙ্গে পাল্টা এমন কিছু করতে চাইল না। না না, তা কেন, প্লিজ ভেতরে এসো। মুখে হাসি রেখে সসম্মানে কল্যাণীকে ভিতরে ইনভাইট করলো আদ্রিতা। এই বাড়িটা তো খুবই সুন্দর। মানতেই হচ্ছে এনএ গ্রুপ অল্প কিছুদিনের মধ্যেই অনেকটা উন্নতি করে ফেলেছে। লিভিং রুমে পা রাখতেই কল্যাণীর চোখ গোটা বাড়িতে ঘুরতে লাগলো। ভালো করে খুঁটিয়ে সব জিনিস লক্ষ্য করতে লাগলেন তিনি। সবটা ভালো করে দেখে নবীন বললেন, আমি তো ভাবতেই পারছি না পরিবারের থেকে আলাদা হয়ে তোমরা এত সুন্দর একটা বাড়িতে রয়েছো। এ তো রাজকীয় ব্যাপার, এও কি সম্ভব? মনে হচ্ছে তোমরা কোনো বড় লোককে পটিয়েছো, না হলে এমন বাড়ি হাঁকানো পসিবল না। তা সেও কি তোমাদের সঙ্গে এই বাড়িতেই থাকে? নবীনের কথার নোংরা ভাবভঙ্গি দেখে আদ্রিতার গা জ্বলে গেল। চুপ করে দাঁড়িয়ে থাকতে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে প্লিজ তুমি এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়িটা আমার, আর আমি তো শুধুমাত্র ঠাম্মিকে ভিতরে আসার জন্য বলেছিলাম। তুমি তো বরাবরই নির্লজ্জের মতো সব জায়গায় হাজির হয়ে যাও।
গম্ভীর গলায় এসব কথা বলে নবীনের মুখ বন্ধ করে দিল আদ্রিতা। ইউ নবীন কিছু বলতে চাইছিল, কিন্তু বাধ্য হয়েই থেমে গেল। তুমি চুপ করে দাঁড়াও নবীন। আদ্রিতার রক্ত জল করে কামানো টাকা দিয়ে এই বাড়িটা দাঁড় করিয়েছে। ওর হার্ডওয়ার্কের প্রশংসা করতেই হবে। জীবনে প্রথমবার আদ্রিতার হয়ে কল্যাণী সেন কথা বললেন, তাও আবার নিজের পছন্দের ছোট ছেলের বিরুদ্ধে। ও বাবা, দেখি তো আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে। এ কথা বলে জানলার দিকে হাঁটা লাগালো চিত্রা। তারপর কটাক্ষের সুরে বলল, যেদিক থেকে ওঠার কথা সেদিক দিয়েই তো উঠেছে দেখছি। তাহলে আজ আমাদের সঙ্গে এরকম আশ্চর্য ঘটনা কিভাবে ঘটছে? চিত্রার কথা শুনে কল্যাণী আর নবীনের মুখ ছোট হয়ে গেল। ওদের হাবভাব সম্পূর্ণ বদলে গেল। ওরা দুজন এখানে এসে চিত্রাকে একেবারেই রাগাতে চায়নি, কিন্তু চিত্রা তো চোট খাওয়া বাঘ, তাই পান থেকে চুন খসলেই গর্জে তো উঠবেই। কিন্তু কল্যাণী আর নবীনের কাছে আর কোনো রাস্তা ছিল না। যেদিন আদ্রিতার কাছ থেকে সমস্ত শেয়ার্স নিয়ে নেওয়া হয়েছিল, সেদিন থেকে কোনো জিনিসই ঠিক মতো কাজ করছিল না। বিজনেস একেবারে হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। কোনো কিছুই নিজের জায়গায় সঠিক পদ্ধতিতে চলছিল না। ব্যবসাগুলোতে ভীষণভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছিল সেন পরিবার। সব রকম স্ট্র্যাটেজি বদলে দেখা হয়েছিল, কিন্তু কোনো কিছুতেই লাভ হয়নি। পরশুদিন সেন পরিবারের ফান্ডস চেক করতে গিয়ে দেখা গেল ফান্ড অর্ধেকেরও অর্ধেক হয়ে গিয়েছে। তাই সাহায্যের হাত তো বাড়িয়ে দিতেই হতো, কিন্তু এই অবস্থায় নিজের লোকই সাহায্য করে। তাই আদ্রিতার কাছে আসাটা আরো জরুরি হয়ে উঠেছে, কারণ কোনো স্টেপ না নিলে কিছুদিনের মধ্যেই সেন পরিবার সম্পূর্ণ ব্যাংক্রাফট হয়ে যাবে। তাই কল্যাণী সেনকে আদ্রিতার কাছে সাহায্য চাইতে আসতে হলো। তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে উনি কিভাবে অপমান করে আদ্রিতার চিত্রাকে বাড়ির বাইরে বের করে দিয়েছিলেন। আদ্রিতাকে ফাঁদে ফেলে সমস্ত শেয়ার্স নিজের নামে করে নিয়েছিলেন কল্যাণী। শুধু এটাই নয়, পরিবারের লোকজন আদ্রিতাকে ইউজলেস বলে ডাকতে শুরু করেছিল। এসবের কোনো প্রতিবাদ করেননি কল্যাণী। আর আজ এখানে সাহায্য চাইতে এসে সবকিছু বেমালুম ভুলে গেলেন তিনি। কিন্তু আদ্রিতার পক্ষে সেই চরম অপমান ভোলা সম্ভব ছিল না। আদ্রিতা কি সবকিছু ভুলে আবার সেন পরিবারে ফিরে যাবে? ও কি নবীন আর কল্যাণীকে একইভাবে অপমানিত করবে? নীল কি স্টাডি রুম থেকে বাইরে বেরোবে? বইটা পড়ে নীলের কি কোনো উন্নতি হবে? আপনারা শুনছেন ফাইন্ড আউট বাই ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পর্ব 165, নতুন বাজার। আদ্রিতা গত কয়েক মাসে যা রোজগার করেছিল তার সমস্তটাই ছিল নিজের লাইভ ব্রডকাস্টিং থেকে। এখন সে নিজের জীবনটা নিজেই ভালোভাবে চালিয়ে নিতে পারে। মোটামুটি সবটাই গুছিয়ে নিয়েছে আদ্রিতা। চাইলেই সে এখন সেন পরিবারকে সাহায্য করতে পারে। যদি সত্যি আদ্রিতা সেন পরিবারকে সাহায্য করতে রাজি হয়, তাহলে কল্যাণী দেবীর আর চিন্তা থাকবে না। আদ্রিতা সরাসরি নিজের ঠাকুমাকে প্রশ্ন করলো, ঠাম্মা, কি হয়েছে তোমার? কি চাই তোমাদের? একটা দীর্ঘশ্বাস ফেলে কল্যাণী দেবী শুরু করলেন, আদ্রিতা, আমি জানি যে আমরা তোর সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি আর নবীন মিলে তোকে ফাঁসিয়ে তোর সব সম্পত্তি ছিনিয়ে নিয়েছি, কিন্তু আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোর ঠাম্মি তোর কাছে আজ হাত জোড় করে ক্ষমা চাইছে বোন। পুরো সেন পরিবারের তরফ থেকে আমি তোর কাছে ক্ষমা চাইছি। হাজার হোক, তোর শরীরেও তো সেন পরিবারের রক্ত বইছে। আমাদের এই দুর্দিনে তুই কি একটু এগিয়ে আসবি না দিদি ভাই? কল্যাণী দেবী খুব ভালো করেই জানতেন যে দরকারের সময় কিভাবে কাজ হাসিল করতে হয়। এই সময় তিনি আর নিজের মান সম্মানের কথা নিয়ে বেশি চিন্তা করলেন না। কল্যাণী দেবীর কথা শুনে চিত্রা রেগে উঠে বলল, আচ্ছা, এতদিন পরে আপনাদের মনে পড়লো যে আদ্রিতা সেন পরিবারের মেয়ে? সে এগিয়ে এসে নিজের মেয়েকে আড়াল করে দাঁড়ালো। তারপর বলল, যখন হাজারবার হাতে পায়ে ধরা সত্ত্বেও আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, তখন মনে ছিল না? যখন সম্পত্তি থেকে বেদখল করে দিয়েছিলেন, তখন মনে ছিল না? আদ্রিতা কি তখন সেন পরিবারের কেউ ছিল না? ছিল তো। তাহলে কেন কেন করলেন এইসব? চিত্রা নিজের মেয়ের হয়ে একজন হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল ময়দানে। চিত্রার কথা শুনে মনে মনে বেশ খুশিই হচ্ছিল আদ্রিতা। মা এভাবে ওর পাশে এসে দাঁড়াবে এ কথা ভাবেনি আদ্রিতা। এদিকে চিত্রার মুখে এই কথাগুলো শুনে কল্যাণী আর নবীন সেন জোঁকের মুখে নুন পড়ার মতো চুপসে গেলেন। আদ্রিতা মাকে শান্ত করার জন্য বলল, মা থাক, আর কিছু বলো না। নিজেদের অপমানের কথা মনে পড়ে যাওয়ায় চিত্রা যেন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। চিৎকার করে কথা বলতে বলতে কাঁদতে শুরু করে দিয়েছিল সে। তাও তাকে থামানো গেল না। কেন চুপ করে থাকবো কেন? তোর মনে নেই এরা আমাদের সঙ্গে কি করেছে? কি ছোট লোকের মতো ব্যবহারটাই না করেছিল তখন। এবার আবার মুখে রং মেখে আমার মেয়ের কাছে সাহায্য চাইতে চলে এসেছে। গন্ডারের চামড়া এদের। এসব বলেও দেখছি কোনো লাভ হবে না। চিত্রা চোখ বড় বড় করে আদ্রিতাকে কথাগুলো বলল।
হাসি মুখে আদ্রিতা তার উত্তর দিল, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন চাইলেও সময়টা আর ফিরে পাবো না, তাই শুধু শুধু রাগারাগি করে কি লাভ। আদ্রিতা কোনো অপমান ভোলেনি, ওর পক্ষে ভোলা সম্ভবও ছিল না। প্রতিটি কথাই তার মনে পড়ে যাচ্ছিল। কিন্তু সামনে যখন বৃদ্ধ ঠাকুমা হাত জোড় করে ক্ষমা চাইছেন, তখন তাকে অসম্মান করার কথা আদ্রিতা ভাবতেই পারল না। তাছাড়া সেন পরিবার তাদের সঙ্গে যা করেছে, তারাও যদি সেই একই ব্যবহার ফিরিয়ে দেয়, তাহলে আর সেন পরিবারের সঙ্গে তাদের কোনো তফাৎ থাকে না। অন্তত আদ্রিতা নিজের বাবা মায়ের কাছে এই শিক্ষা পায়নি। ঠাম্মা, তুমি বলো কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি? আদ্রিতা নিচু গলায় কল্যাণী দেবীকে জিজ্ঞেস করল। আদ্রিতার কথা শুনে অবশেষে হাসি ফুটল নবীন সেন আর কল্যাণী দেবীর মুখে। আদ্রিতা, দিদি ভাই, তোর কাছে এখন কত টাকা আছে? সব টাকা যদি তুই আমাদের দিয়ে দিস, তাহলে হয়তো সেন পরিবার এবারের মতো এই ক্রাইসিস কাটিয়ে উঠতে পারবে। এবার আসল কথাটা বলেই ফেললেন কল্যাণী সেন। আমরা একেবারেই তোমার টাকা আত্মসাৎ করতে চাই না, তার বদলে সেন পরিবারের কিছু শেয়ার তুমি নিজের নামে রাখতে পারো। এই কথা বলে নবীন সেনও নিজের যুক্তি সাজিয়ে দিলেন। আদ্রিতা কিন্তু কোনো কথারই উত্তর দিল না। সে চুপচাপ চিন্তা করতে লাগলো। কল্যাণী দেবী যতই নরম হয়ে কথা বলুন না কেন, আদ্রিতার টাকা তিনি কবে ফেরত দেবেন সে কথা একবারও তুললেন না। এখন কল্যাণী দেবীকে দেখে যতই নিষ্পাপ মনে হোক, আদ্রিতার কখনোই ভোলা উচিত না যে কিভাবে তিনি সমস্ত পরিবারের সামনে একদিন তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। উপরন্তু সেন পরিবারের 60% শেয়ার, যা আগে থেকেই আদ্রিতার নামে ছিল, ওকে ঢুকিয়ে নবীন সেন আর কল্যাণী দেবী সেগুলো নিজেদের নামে করে নিয়েছিলেন। কাজেই এখন আদ্রিতার নামে কয়েকটা শেয়ার লিখে দেওয়া আদৌ কোনো মহান কাজ নয়। এসব শুনে চিত্রা যেন কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছিল না। সে বলল, এত কিছু হয়ে যাওয়ার পরও কোন মুখে এই কথা বলছেন মা? এর আগে চিত্রা কখনো কল্যাণের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি। আদ্রিতা এখন নিজের যোগ্যতায় পুরো সংসার সামলাচ্ছে। থাকার জন্য বাড়ি, পরার জন্য ভালো জামা কাপড়, খাওয়া খরচ আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা, কোনো কিছুরই এখন অভাব নেই। তাহলে এখন চিত্রা কল্যাণীকে ভয় পাবে কেন? আদ্রিতা চিত্রাকে বলল, মা, বলছি তো ছেড়ে দাও। ঠাম্মা যখন নিজের ভুল স্বীকার করেই নিয়েছে, তখন আর কথা বাড়িয়ে কি লাভ? তারপর সে কল্যাণী দেবীর দিকে ফিরে বলল, ঠাম্মা, তুমি চিন্তা করো না, কাল সকালের মধ্যে টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আদ্রিতার এই উদারতা দেখে মনে হতে পারে যারা তাকে এত অসম্মান করলো, ঘর থেকে বের করে দিল, তাদের জন্য হঠাৎ আদ্রিতার দরদ উঠলে উঠলো কেন? এর পেছনে মূল কারণ হলো চিত্রা। আদ্রিতার অ্যাকাউন্টে প্রায় 1 থেকে 2 কোটি টাকা আছে। এই মুহূর্তে আদ্রিতা যদি সেন পরিবারকে সেই টাকা না দেয়, তাহলে চিত্রা জুয়ায় সব উড়িয়ে দেবে। তার আগেই কিছু একটা ব্যবস্থা আদ্রিতাকে করতেই হতো। তাই এভাবে নিজের বুদ্ধিকে কাজে লাগালো আদ্রিতা। এরপর আদ্রিতা বলল, টাকা দিতে আমি রাজি, কিন্তু তার বদলে সেন পরিবারের 40% শেয়ার আমার চাই। আরে এ আর এমন কি? আমি জানতাম আমার আদ্রিতা দিদি ভাই পরিবারের জন্য সবকিছু করতে পারে। কল্যাণীর খুশি যেন আর ধরছিল না। কল্যাণীর দিক দিয়ে দেখতে গেলে এই সময় সেন পরিবারের শেয়ারসের বাজারে কোনো দাম নেই। আদ্রিতা যদি 40-এর জায়গায় 80%ও নিজের নামে করে নেয়, তাতেও তেমন কিছুই লাভ হবে না। উল্টো দিকে মাত্র 40% শেয়ারের বদলে কল্যাণী অনেক বেশি টাকা পাচ্ছিলেন। সেন পরিবারের জন্য এটা একটা লাভজনক ডিল। তাহলে ওই কথাই রইল, ঠাম্মা, তুমি তোমার লয়ার্সদের বলো পেপারস রেডি করতে, এমন শান্ত গলায় বলল আদ্রিতা। চিত্রা জুয়ায় সব টাকা উড়িয়ে দেওয়ার আগেই তাকে সেগুলো শেয়ারে ইনভেস্ট করে ফেলতে হবে। আর এইবার নবীন সেনকে শেয়ার কোনো রকম খেলা খেলার সুযোগ দেবে না। কল্যাণী সেন বললেন, বাহ বাহ বাহ, খুব ভালো, আমি এখনই বাড়ি গিয়ে পেপারস রেডি করতে বলছি। তারপর একটু ইতস্তত করে কল্যাণী সেন আবার বললেন, বলছি সামনেই তো ভাই ফোঁটা, সেদিন না হয় তোরা মায়ে ঝিয়ে আমাদের বাড়িতে আয়, ভাইদের ফোঁটা দে, একসাথে একটু হই হুল্লোড় হোক। সেদিন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব, সবাই বুঝুক আমরা আবার এক হয়ে গেছি। দেখছি গো ঠাম্মা, আমি তো ক্যাম্পিং ইভেন্ট জয়েন করেছি, হয়তো সময় পাবো না। আদ্রিতার কথা শুনে মনে হচ্ছিল সে ওই বাড়িতে ফিরে যেতে আর একটু আগ্রহী নয়। তারপর আদ্রিতা বলল, আচ্ছা ঠাকুমা, এবার আমাকে বেরোতে হবে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। স্মিত হেসে কল্যাণী বললেন, ঠিক আছে, তুই এখন নিজের কাজ কর, আমি আর নবীনও আস্তে আস্তে উঠি। আদ্রিতাকে তিনি আর জোরাজুরি করলেন না, কারণ যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন তা সফল হয়ে গেছে। আর কোনো বাড়তি কথার প্রয়োজনই ছিল না। তারপরই ধীর পায়ে ওনারা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এমন সময় নীল দোতলার সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। ঘুম থেকে সে অনেকক্ষণ আগেই উঠে পড়েছিল।
কিন্তু বুঝে শুনেই কারো সামনে আসেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ হয়ে নীল মনে মনে ভাবলো, মেয়েটা যে এত বোকা, কি করব ওকে নিয়ে। সময় নষ্ট না করে নীল নিজের ফোন বের করে নন্দিতার নম্বর ডায়াল করলো। হ্যালো স্যার, বলুন কি করতে হবে? বাধ্য মেয়ের মতো বলল নন্দিতা। সেন পরিবারের উপরে কিছু রেস্ট্রিকশনস বসাতে হবে, সেগুলোকে একটু নোট ডাউন করো। জানোয়ারগুলোর এখনো সময় আসেনি, সময় এলে ওদের দেউলিয়া করে তবে ছাড়বো। স্পষ্ট গলায় দাঁতে দাঁত চেপে বলল নীল। ঠিক আছে স্যার, হয়ে যাবে। কেটে কেটে বলল নন্দিতা। আর কিছু না বলেই ফোনটা কেটে দিল নীল। বাইরের দিকে তাকিয়ে নীল দেখলো যে আজ ওয়েদারটা বেশ ভালোই। সে আর দেরি না করে ফুরফুরে মেজাজে জামা কাপড় পাল্টে বেরিয়ে পড়ল। রাহুল বাসুর ব্যবসা কলকাতায় বেশ জমে উঠেছে। কলকাতায় আসার পর সবার প্রথমে সে একটা ওয়াকিং স্ট্রিট তৈরি করেছিল, আর বেশ অনেকগুলো টাকা সেখানে ইনভেস্ট করেছিল। এখন তারই লাভের টাকায় সুখে দিন কাটাচ্ছে। ওয়াকিং স্ট্রিট একটা মজার জায়গা। এখানে ছোট ছোট খাবার দোকান আছে, ইলেকট্রনিক্স, ফার্মেসি, অটোমোবাইল সবই মোটামুটি আছে। সকালে বা বিকেলে বন্ধুদের সঙ্গে হালকা আড্ডার জন্য একটা আদর্শ জায়গা। বাসু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বাজারে বেশ সুনাম আছে, কাজেই ওয়াকিং স্ট্রিটের সব দোকানই কোনো না কোনো নামকরা ব্র্যান্ড কিনে নিয়েছিল। মার্কেটিং আর সেলিং এ একেবারেই বেশি সময় খরচ করতে হয়নি রাহুলকে। একতলা আর দোতলায় সব খাবারের দোকান, তার সঙ্গে আরো অন্য দোকানও আছে, কিন্তু এটা শপিং মল নয়। রাস্তার উপরেই ছড়ানো চেটানো একতলা দোতলা দোকান। একটা বড় চত্বর জুড়ে সবাই কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, অনেকটা কলকাতার সিম পার্কের মতো। কিন্তু ভিড় বেশ ভালোই হচ্ছে। কলকাতা পুলিশ এখনো অবধি কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না কে জানে। একবার এখানে ঢুকলে গাড়ি বের করতে জীবন বেরিয়ে যায়। বাবা, রাহুল বসুর মাথায় তো দেখছি বেশ ভালোই বুদ্ধি আছে। আমি তাহলে ঠিক লোককেই টাকা দিয়েছি। কলকাতাবাসীর জন্য এটা একটা দারুণ জায়গা। শহরের ভোল পাল্টানোর সঙ্গে সঙ্গে ভালো লাভও হবে। হাঁটতে হাঁটতে চারপাশের ভিড় দেখে মনে মনে এইসব ভাবছিল নীল। এমন সময় হঠাৎ নীলের ফোনে পরপর অনেকগুলো মেসেজ ঢুকলো। নীল ফোনটা হাতে নিয়ে বিরক্ত হয়ে বলল, কি জ্বালাতন রে বাবা, লোকজনের আজকাল কি হয়েছে কে জানে। আমি তো বুঝতেই পারি না, একটা মেসেজ করার পর মানুষকে উত্তর দেওয়ার সময় দেয় না কেন, পরপর মেসেজ করতেই থাকে। নীল, এই দীপাবলি তোমাদের সবার খুব ভালো কাটুক। শুভ দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা। কুশল শুভেচ্ছা জানিয়েছিল তাকে। শুভ দীপাবলি নীল, খুব ভালো থেকো। এই মেসেজটা প্রিয়াঙ্কার তরফ থেকে। আজ দীপাবলি, আমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানাবে কবে? মজার ছলে মেসেজ করেছিল উর্মিলা। শেষে একটা মজাদার ইমোজিও ছিল। এর পরের মেসেজটা পড়ে নীল একেবারে অবাক হয়ে গেল। রাহুল মেসেজ করেছিল তাকে। নীল, অবশেষে ওয়াকিং স্ট্রিটের মালিক হয়েছি আমরা। সব কটা দোকান এখন তোমার। যদি কিছু খেতে চাও, কিনতে চাও, বিন্দাস কেন, কোথাও টাকা দেওয়ার দরকার নেই। আমি জানি এই মেসেজটা পড়ে তুমি খুব খুশি হবে। যদি আরো একটু বেশি খুশি হতে চাও তাহলে আমাকে জানিও। একসঙ্গে ওয়াকিং স্ট্রিটে ঘুরতে যাব আমরা। একেবারে হেলিকপ্টার নিয়ে পৌঁছে যাব, বুঝলে? দুজনে একসঙ্গে আকাশে উড়ে বেড়াবো। কেমন হবে বলো? এ তো দেখছি পুরো পাগল হয়ে গেছে। হেলিকপ্টার কি আমার মাথায় ল্যান্ড করবে? যত দিন যাচ্ছে রাহুলের তেল মারার স্বভাবটা আরো বেড়ে চলেছে দেখছি, মনে মনে ভাবলো নীল। সবার মেসেজের উত্তর দেওয়ার পর নীল ফোনটাকে আবার পকেটে পুরে দিল। এরপর সে খেয়াল করলো ওয়াকিং স্ট্রিটে ভিড় ক্রমশই বেড়ে চলেছে। এভাবেই যদি ভিড় বাড়তে থাকে তাহলে নীল আর আদ্রিতাকে খুঁজে বের করতে পারবে না। আদ্রিতা কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কার সঙ্গে এখানেই বেড়াতে এসেছে। দীপাবলি উপলক্ষে অনেক রকমারি খাবার দাবার সেলসে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, তাই দুজনে এসেছে এখানে। নীল আগেই বাড়ি থেকে বেরিয়েছিল। ফেরার পথে বলেছিল ও এসে পিক করে নেবে। না, মনে হচ্ছে একটা ফোন করতেই হবে। এই কথা ভেবে নীল নিজের ফোনটা আবার বের করলো, তারপর কল করলো আদ্রিতাকে। এদিকে আদ্রিতা আর প্রিয়াঙ্কা মনের সুখে ওয়াকিং স্ট্রিট চষে বেড়াচ্ছিল। আদ্রিতা দুহাত ভর্তি শপিং ব্যাগ আর প্রিয়াঙ্কার হাত ভর্তি খাবার। যেই আদ্রিতা দেখলো নীল ফোন করছে, অমনি তার মুখের হাসি যেন আরো চওড়া হয়ে গেল। সাথে সাথে ফোন তুলে সে বলল, হে নীল, কোথায় তুমি? চলে এসছো? হ্যাঁ, চলে এসেছি। কোথায় তুমি? একটু হেসে উত্তর দিল নীল। আমরা আমরা তো ওয়াকিং স্ট্রিটের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছি। এদিক ওদিক তাকিয়ে বলল আদ্রিতা। ঠিক আছে, ওখানেই থাকো। আমি একেবারে চার মাথার মোড়ের সামনে আছি, ওদিকেই আসছি। এই বলে ফোনটা রেখে দিয়ে নীল এগোতে শুরু করলো। ওয়াকিং স্ট্রিট ব্যাপারটা বেশ অভিনব তো। নীল এখন এটার মালিক। কি ঘটবে এখানে? নতুন কোনো সমস্যায় পড়তে চলেছে নীল আর আদ্রিতা? সেন পরিবার এবার কি করবে?
আপনারা শুনছেন ফাইন্ড আউট বাই ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পর্ব 166, ভাড়া করা জ্যোতিষী। নীল কয়েক পা এগোতেই একটা লোককে রাস্তার ধারে বসে থাকতে দেখলো। সাদা বসন পরা, রোগা মতন একটা লোক, হাতে ঘন্টা। লোকটা জোরে জোরে ঘন্টা বাজিয়ে চিৎকার করে লোক ডাকছিল, আসুন আসুন আসুন, ভাগ্য পরীক্ষা ভাগ্য পরীক্ষা, 5 বছর আগের হোক বা 5 বছর পরের, এখানে সব জানতে পারবেন, 500 টাকা, মাত্র 500 টাকা। নীল মনে মনে ভাবলো, রাহুল তো দেখছি যাকে তাকে একটা করে দোকান ধরিয়ে দিয়েছে, ভাগ্য পরীক্ষার দোকান নাকি। কোইন্সিডেন্টালি অবন্তিকা তখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই যে দিদি, এদিকে, আপনি কি জানতে চান? জানেন তো শক্তিশালী মানুষ পুরো দুনিয়াকে বশ করতে পারে, আর দুর্বল লোকেরা ঘরের বউকেই হাতে রাখতে পারে না। আসুন দেখে যান আপনার কপালে কি লেখা আছে। হঠাৎ করে লোকটা নিজের হাত বাড়িয়ে অবন্তিকার পথ আটকে দিল। সরি, নট ইন্টারেস্টেড, লাগবে না দাদা। অবন্তিকা হাত নেড়ে না বলে দিল লোকটাকে, তার এইসব ভাগ্য গণনায় বিশ্বাস নেই। অবন্তিকা দাস, আমার মনে হয় আপনি এসব বিশ্বাস করেন না। কোনো অসুবিধা নেই, আমাকে 2 মিনিট দিন আর নিজের ভাগ্য জেনে নিন। আসল নকলে সব প্রমাণ আজকেই হয়ে যাবে, মাত্র 2 মিনিটে। এই কথা বলে আবার নিজের হাত বাড়িয়ে দিল লোকটা। এবার লোকটার কথা শুনে অবাক হয়ে গেল অবন্তিকা। সে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? হু হু, বললাম না আমি সব জানি। তাহলে আপনার নাম জানাটা আর এমন কি বড় ব্যাপার? লোকটার চোখ দেখে মনে হচ্ছিল হয়তো সে সত্যিই অন্তর্যামী। লোকটা মিথ্যে বলছে না সত্যি বলছে সেটা বোঝার উপায় ছিল না। আচ্ছা, তাই নাকি? তাহলে তো আপনাকে আমার হবু বউয়ের হাতটা একবার দেখতেই হচ্ছে। 500 টাকা বললেন না? আমি আপনাকে 1000 দিচ্ছি। প্রায় চিৎকার করে বলে উঠল অমিয় ভৌমিক। লোক দেখানোর স্বভাবটা তার বেশ পুরনো। শুনুন, ভুল বুঝবেন না, টাকা দিয়ে এই বিদ্যা পাওয়া যায় না। কারোর ভাগ্য গণনা অতটাও সহজ নয় যতটা দেখে মনে হয়। যদি আপনার ভাগ্যের গ্রহ নক্ষত্র আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, তবেই আমি আপনার ভাগ্য গণনা করতে পারবো। না হলে কোনো মতেই ভবিষ্যৎ বলা আমার পক্ষে সম্ভব নয়। সবই আসলে বিশ্বাসের খেলা, বুঝলেন? যেমন আপনার হবু স্ত্রীর ভাগ্য আমি গণনা করতে পারি, কিন্তু উনি এসব বিশ্বাস করেন না। লোকটা অমিয়কে বেশ করে বুঝিয়ে বলল, আরে গুরুজি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কথায় আমার ভরসা আছে। অবন্তিকার গ্রহ নক্ষত্র যখন আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, তখন নিশ্চয়ই ভবিষ্যৎ সম্পর্কে কোনো সংকেত দিতে চাইছে। অন্ধবিশ্বাস নিয়ে কথাগুলো বলল অমিয়। সাধারণত এই সমস্ত জ্যোতিষী বা ম্যাজিশিয়ানদের দেখে চারপাশে বেশ ভিড় জমে যায়। এখানেও ব্যতিক্রম হলো না। অবন্তিকা এবং অমিয়র চারপাশে লোকজন গোল করে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো। নীলও এই ভিড়ে দাঁড়িয়ে মন দিয়ে দেখছিল লোকটাকে, কিন্তু ও ইচ্ছে করেই সামনে আসেনি। আমাকে আপনার জন্ম তারিখটা একবার বলুন তো দেখি, অবন্তিকাকে বলল সেই জ্যোতিষী। 14 জানুয়ারি 1992। অবন্তিকা এতক্ষণে বেশ কৌতূহলী হয়ে পড়েছিল। এমনিতেও আজ তার ছুটি, করার মতো হাতে বিশেষ কোনো কাজ নেই, তাই একটু টাইম পাস করবে বলে দাঁড়িয়ে পড়ল সে। আপনার জীবন এক জায়গায় থেমে গেছে, চাকরি বাকরিতে শান্তি নেই, জীবনে পতন শুরু হয়ে গেছে। সুর করে লোকটা বলে চলল, কোনো অজানা ব্যক্তি আপনার মনে জায়গা করে নিয়েছে। সারাক্ষণ তার জন্য আপনার মন উতলা হয়ে থাকে, কিন্তু সে রাস্তায় যাবেন না। সেই লোক আপনাকে শুধু অন্ধকারের দিকেই নিয়ে যাবে। তারপর আরো কিছুক্ষণ কি সব ভাবলো লোকটা। হুম, রাহু কেতু আপনার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, কিন্তু আপনার হাতে যা লেখা আছে তাই হবে। ভাগ্য তো আর বদলানো যায় না। কপালে যা আছে মেনে নিন, তাতেই আপনার মঙ্গল হবে। এতক্ষণে থামলো লোকটা। এদিকে লোকটার কথা শুনে অমিয়র চোখ একেবারে ছানা বড়া হয়ে গিয়েছিল। সে কোনো কথা জিজ্ঞেস করবার আগেই লোকটা আবার বলতে শুরু করলো, যদি আমি খুব ভুল না করে থাকি, আপনার কার্যক্ষেত্রে বাধা তৈরি হয়েছে। আপনি যার পেছনে ছুটছেন তাকে কিছুতেই পাচ্ছেন না, তাই দিন রাত আপনি চিন্তা করেন। যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন, না হলে চিরদিনের মতো চাকরি চলে যেতে পারে। শান্তভাবে বলল লোকটা। তাহলে এখন আমি কি করব? সরল মনে প্রশ্ন করলো অবন্তিকা। এইবার অবন্তিকা লোকটাকে সত্যি বিশ্বাস করতে শুরু করেছিল। আসলে গত কয়েক মাস ধরে অবন্তিকা সিংহরায় পরিবার আর বেলপাহাড়ি গ্যাংয়ের পিছনে ছুটে বেড়াচ্ছিল, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো কিনারা করতে পারছিল না। পুলিশের বড় কর্তা অবন্তিকাকে রোজ ডেকে কথা শোনাচ্ছিলেন, আর দুটো কেসই যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে বলছিলেন। কিন্তু অবন্তিকা বুঝে উঠতে পারছিল না সে কোন দিকে যাবে। একদিকে সিংহরায় পরিবার আর অন্যদিকে বেলপাহাড়ি গ্যাং। অবন্তিকার জীবন বড়ই জটিল হয়ে পড়েছিল। লোকটা তার সব কথা ঠিক ঠিক বলে দিচ্ছে দেখে অবন্তিকা ভাবলো, এইবার হয়তো তার সমস্যার একটা সুরাহা হবে।
এর প্রতিকার খুবই সহজ। আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে। মনে রাখবেন, যতক্ষণ আপনি হাসি খুশি থাকবেন, অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এখন আপনি একেবারেই খুশি নন। যেদিন আপনি সবকিছু ভুলে স্বস্তিকে নিজের জীবনে আপন করে নিতে শুরু করবেন, সেই দিন থেকে সব সমস্যা আপনার জীবন থেকে বিদায় নেবে। হাসি খুশি থাকতে হবে। অবন্তিকা একটু কনফিউজড হয়ে পড়েছিল। লোকটার কথাবার্তা একটু অদ্ভুত, কিন্তু অবন্তিকা বুঝতে পারলো লোকটা তাকে ঠিক কি বলার চেষ্টা করছে। কিছুক্ষণ মাথা নেড়ে লোকটা অমিয়র দিকে তাকিয়ে বলল, আপনার নাম অমিয় ভৌমিক? আপনি তো মশাই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। যদি আপনাদের দুজনের বিয়ে হয়, তাহলে জীবনে আপনাদের কোনো কিছুর অভাব হবে না। লোকটা এই কথা বলতেই লজ্জায় রাঙা হয়ে উঠল অবন্তিকা। যদিও ওদের দুজনের এনগেজমেন্ট হয়ে গিয়েছিল, তবু অবন্তিকা এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিল না। এখন ক্যারিয়ারই অবন্তিকার মূল লক্ষ্য। কিন্তু এখন লোকটার কথা শুনে যেন একটু একটু রং লাগতে শুরু করেছিল তার মনে। অবন্তিকার লজ্জায় রাঙা মুখ দেখে অমিয় আর অপেক্ষা করলো না। সবার সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা আংটি বের করে অবন্তিকার দিকে এগিয়ে দিল সে। অবন্তিকা, আমরা দুজন দুজনকে অনেক দিন ধরে চিনি। প্রথমে প্রেম করেছি, তারপর এনগেজমেন্ট। তাও তোমায় এই আংটিটা পরিয়ে দিয়ে আমি নিজের করে পেতে চাই। আমাকে বিয়ে করবে অবন্তিকা? অমিয় ইচ্ছে করেই সবার সামনে অবন্তিকাকে প্রপোজ করছিল, যাতে সে পাবলিক সাপোর্ট পেতে পারে। ভিড়ের মধ্যে কয়েকজন মেয়েও ছিল। এরা আগে থেকেই অমিয়কে চিনতো। ওরা জানতো যে অমিয় বেশ পয়সাওয়ালা ঘরের ছেলে। এখন অবন্তিকাকে প্রপোজ করতে দেখে বেশ হিংসে হচ্ছিল তাদের। দেরি না করে এক্ষুনি হ্যাঁ বলে দিন। আমি দেখতে পাচ্ছি আপনাদের এই জুটি একেবারে রাজজোটক। লোকটা আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছিল অবন্তিকাকে। অমিয় মাটিতে এমন ভাবে হাঁটু গেড়ে বসেছিল যে তাকে দেখে অবন্তিকার মন একেবারে গলে গেল। সে বুঝে উঠতে পারছিল না তার কি বলা উচিত। তখনই হঠাৎ ভিড়ের মধ্যে একটা চেনা চেহারা দেখে অবন্তিকা তার দিকে এগিয়ে গেল। এদিকে বেচারা অমিয় যে তার জন্য হাঁটু গেড়ে বসে আছে, সে কথা বেমালুম ভুলে গেল সে। এই নীল, 1 মিনিট দাঁড়াও, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। প্রায় দৌড়ে নীলের দিকে এগিয়ে গেল অবন্তিকা। এই অপদার্থ ছেলেটা আবার এখানে কি করছে? রাগি রাগি মুখ করে বলে উঠল অমিয়। তারপর জ্যোতিষী লোকটার দিকে তাকিয়ে কি একটা ইশারা করলো সে। অবন্তিকা জানতো না এই নকল জ্যোতিষীকে আসলে অমিয় ভাড়া করে এনেছিল, যাতে অবন্তিকা তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বেশ ভালো জায়গা বেছে লোকটা বসেছিল। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, মাঝখান থেকে নীল এসে সবকিছু গন্ডগোল করে দিল। নীল যেখানে উপস্থিত, অমিয় সেখানে পাত্তা পাবে কি করে? যতক্ষণ লোকটা গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলছিল ততক্ষণ সবকিছু ঠিক ছিল। কিন্তু যেই লোকটা অবন্তিকাকে হাসি খুশি থাকতে বলল, তখনই নীল বুঝতে পেরে গিয়েছিল যে লোকটাকে আসলে অমিয় ভাড়া করে এনেছে। কিন্তু সে কোনো কথা বলেনি, কারণ অবন্তিকা আর অমিয়র ব্যক্তিগত ব্যাপার নিয়ে নীলের কোনো রকম মাথা ব্যথা ছিল না। তোমার আবার আমার সঙ্গে কিসের দরকার? নীলের অবন্তিকার সঙ্গে কথা বলার কোনো রকম ইচ্ছে ছিল না। এর পিছনে দুটো কারণ আছে। প্রথমত, শুধুমাত্র অবন্তিকার কথায় নীল জেলে গিয়েছিল, কিন্তু অবন্তিকার কাছ থেকে একটা ধন্যবাদ পর্যন্ত সে পায়নি। আর দ্বিতীয়ত, ক্যাম্পিং ইভেন্টে অমিয় যখন নীলকে অপমান করছিল, কুনাল তার প্রতিবাদ করাতে অবন্তিকা একজন পুলিশ অফিসার হয়েও অন্যায়ের পক্ষ নিয়েছিল। নীলের চোখে অবন্তিকা আর এখন আগের মতো সহজ সরল নয়। দরকারে ব্যবহার করে বেশ ভালো মতোই ছুঁড়ে ফেলে দিতে জানে এই মেয়ে। আরে বস, শোনো না, তোমার কাছে ওই শক্তিবর্ধক ওষুধটা আছে? আসলে অবন্তিকা ক্যাম্পিং ইভেন্টেই নীলকে কথাটা জিজ্ঞেস করবে ভেবেছিল, কিন্তু মাঝখান থেকে কুণালের সঙ্গে ওই বিচ্ছিরি অশান্তিটা হওয়ার পর সে নীলের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। আর এই কদিন অবন্তিকা নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে নীলকে তার ফোনও করা হয়ে ওঠেনি। আজ একেবারে হঠাৎই নীলের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তার। এখন আবার তোমার ওষুধটা কেন দরকার? অবাক হয়ে গেল নীল। অবন্তিকা নীলের কথার উত্তর দেওয়ার আগেই অমিয় মাঝখানে ঢুকে পড়ল। আরে, হোয়াট আ কোইন্সিডেন্স! সেন পরিবারের অপদার্থ ঘর জামাইয়ের সঙ্গে আমাদের এখানেও দেখা হয়ে গেল। আমার তো মাথাতেই ঢোকে না যে তুমি কোন ধাতুতে তৈরি। লজ্জা শরমের কোনো বালাই নেই। যতই অপমান করি না কেন, যেই তিমিরে থাকার সেখানেই থাকবে, তাই না? যত চাই তোমার সঙ্গে দেখা না হোক, ঠিক কোথাও না কোথা থেকে সামনে এসে টপকে পড়ো। অমিয়র কথা শুনে সমস্ত লোকজন বিদ্রুপের দৃষ্টিতে নীলের দিকে তাকাতে লাগলো। সেন পরিবারের অপদার্থ ঘর জামাই বলে কথা, অপমান না করে ছেড়ে দিলে পেটের ভাত হজম হবে না যে। এই অমিয়, তোমার কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? সবার সামনে নীলের সঙ্গে এভাবে কথা বলছো কেন? অবন্তিকা প্রচন্ড অপ্রস্তুত হয়ে পড়ল। অবন্তিকা নীলের কাছে ওষুধ চাইতে এসেছিল। এখন অমিয়র কথায় যদি রেগে মেগে নীল চলে যায়, তাহলে অবন্তিকা ওষুধটা পাবে কোথা থেকে? অবন্তিকা, তুমি আবার ওর হয়ে কথা বলছো?
নীলের হয়ে অবন্তিকাকে কথা বলতে শুনলেই অমিয়র গা পিত্তি একেবারে জ্বলে ওঠে। আমি আশা করিনি একজন পুলিশ অফিসার হয়ে তুমি এরকম একটা ফুটপাতের জ্যোতিষীর কথায় ফেঁসে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে নীল লোকটার দিকে তাকালো, আর তারপর মুচকি হেসে বলল, তোমরা মজা করো, পারলে রাহু কেতুর সঙ্গে একটু লুডো খেলে নাও। আমি চলি, আমার বউ আমার জন্য দাঁড়িয়ে আছে। আরে এত তাড়া কিসের? পারলে নিজের হাতটা তুমিও একবার দেখিয়ে নাও, এই জ্যোতিষী খুব ভালো। তুমি কি জানতে চাও না ভাগ্য কবে তোমাকে ইউজলেস থেকে ইউজফুল বানাবে? অভদ্রভাবে হাসতে হাসতে নীলের পথ আটকালো অমিয়। নীল, সময় থাকলে হাতটা একবার দেখিয়ে নিতে পারো, ইনি দেখছি খুব ভালো গণনা করতে পারেন। সোজা সরল ভাবে বলল অবন্তিকা। ভালো কিনা জানি না, তবে আমার কিছু আসে যায় না, এইসব বুজরুকি আমি একদম বিশ্বাস করি না। এই কথা বলে নীল সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু লোকটা আবার তার পথ আটকালো। এই ভণ্ড লোকটা কি করবে এবার? নীল কি তার ভণ্ডামি অবন্তিকার সামনে তুলে ধরবে? এসব নিয়ে কোনো সমস্যা হবে না তো? অমিও এসব নিয়ে কি নতুন কোনো ঝামেলা করবে? নীল আর অবন্তিকার সম্পর্কে কি ফাটল ধরবে এবার? নীল আর অবন্তিকাকে একসাথে দেখে আদ্রিতা আবার কোনো সন্দেহ করবে না তো?